অনেক লোভী সে। মনে করো কোনো একজনের মানে ওয়াইফ, মনে করো যে সে রিক্সাওয়ালা ছিল, এখন তার অনেক সুন্দরী একটা বউ পাইছে, বাট সে তার এই সংসারটা ভালো লাগে না। কোনোভাবে সে হোক সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে কোনো একটা ছেলের সাথে পরিচয় হলো, যে মনে করো সেও কিন্তু রিক্সাওয়ালা, বাট সে পরিচয় দিল যে আমি গুলশান থাকি, তার বাড়ি আছে, গাড়ি আছে, ইটিসি ইটিসি, এবং প্যান্ট শার্ট গেঞ্জি মিঞ্জি পইরা মোটামুটি সেলফি তোলে, মেয়েকে পাঠালো, এবং অসময়ে তার সাথে কথা বলতো। হঠাৎ ওই মেয়েটা কিন্তু তার প্রেমে পড়ে গেল। এখন যে রিক্সাওয়ালা প্রথম বউ ছিল, ওই মহিলা ভাবতেছে যে আমি এখান থেকে তো ওখানে বেশি সুবিধা পাচ্ছি, তার মানে কি এনার্জি বেড়ে গেছে। এবার সে কিন্তু গুলশান গিয়ে দেখবে যে সে আসলেই গুলশানে থাকে, বাট রিক্সাওয়ালা। তার বিষয়টা হচ্ছে সে মহিলা ভাবলো যে আগের রিক্সাওয়ালা তো আমাকে অনেক বেশি ভালোবাসতো, এই জাউরা তো অনেক খারাপ। তার মানে সে আবার কি কি করবে, ওই গুলশানের ওই রিক্সাওয়ালার কাছ থেকে আবার চলে আসবে আগের সংসারে। অর্থাৎ লুবি হলে যা হয়, ইলেকট্রনও কিন্তু সেম। ইলেকট্রন যত বেশি শক্তি শোষণ করবে, তার বিকিরণও কি হবে, তত বেশি হবে। বিকিরণ যত বেশি হবে, বর্ণালী তত উজ্জ্বল হবে। আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের নিয়ম অনুযায়ী আমরা প্লে লিস্টের রসায়ন বিজ্ঞানের আজকে লেকচার নাম্বার 4-এ কি কি পড়াবো। তো আজকে আমাদের লেকচার নাম্বার 4, প্লে লিস্টের লেকচার নাম্বার 4-এ থাকছে বোর পরমাণু মডেল। আমরা বিগত ক্লাস 1, 2, 3-তে আলোচনা করেছিলাম অন্যান্য প্রসঙ্গ নিয়ে, এবং রাদারফোর্ডের পরমাণু, থমসন মডেল থেকে শুরু করে স্থায়ী কণিকা এবং ডেমোক্রিটাস থেকে শুরু করে পরমাণু মডেল, মানে পরমাণুর গঠন এবং পরমাণু অণু নিয়ে বিস্তারিত, এবং ডাল্টনের যে পরমাণু মতবাদ ছিল সেগুলো সব শেষ, তাই তো। তো আজকে আমরা শুরু করবো লেকচার নাম্বার 4, সেটি হচ্ছে বোর পরমাণু মডেল। তোমরা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে অনেক কিছু জেনেছিলা, বিশেষ করে একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘূর্ণায়মান থাকে, এবং রাদারফোর্ড কিন্তু বলতে, মানে রাদারফোর্ডের মডেলে এই কথাটি নেই যে যে কক্ষপথে অথবা যে অরবিটে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকবে সেটার আকার কেমন হবে, এবং ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে কতটুকু দূরে থেকে ঘূর্ণায়মান থাকবে, এই সকল তথ্য নিয়ে কোনো মানে গ্রহণযোগ্য লজিক কোনো তথ্য উনি দিতে পারেন নাই, অথবা ওনার মডেলে নেই। ইলেকট্রন যে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, শক্তি শোষণ ঘটে এবং তার ফলে বর্ণালী সৃষ্টি হয়, এই ধরনের কোনো তথ্য আমরা রাদারফোর্ডের মডেলে পাইনি। সোলার সিস্টেম অ্যাটম মডেলটি খুবই গ্রহণযোগ্যতা থাকলেও এটি পরবর্তীতে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে আসলে সোলার সিস্টেম অ্যাটম মডেলে মানে সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো যেমনটা ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ঘুরে, সেটার সাথে অভিকর্ষ মহাকর্ষ বলের কোনো মিল না থাকার কারণে ততটা গ্রহণযোগ্যতা পায়নি। তবে কিছু জিনিস তো, কিছু তথ্য অবশ্যই গ্রহণযোগ্যতা পেয়েছিল, যেটা আমরা দেখেছিলাম। বাট আমাদের আজকের যে অনবদ্য এবং গ্রহণযোগ্য কিছু টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বোর পরমাণু মডেল। কি বলেছিলেন সায়েন্টিস্ট বোর, নিলস বোর? 1913 সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে তিনটি টপিকসকে, অর্থাৎ তিনটি তথ্যকে উনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করেছিলেন এবং তার মডেলে উপস্থাপন করেছিলেন। কি সেই মডেল, আমরা এখন সেগুলো দেখব। সো দেরি না করে আমরা শুরু করে দেই আমাদের মূল লেকচার। সো মাই স্টুডেন্টস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটির আলোকে, ত্রুটি নট ভুল, এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু ভুল না। ওকে, সো মাই স্টুডেন্টস, একটা হচ্ছে কি ভুল আর একটা হচ্ছে কি সংশোধন, অর্থাৎ কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, লিমিটেশন। রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটির আলোকে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন সম্পর্কে, তবে এটা কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের আলোকে ওনার মডেলটা মানে উপস্থাপন করা হয়েছিল। 1913 সালে তার নিজস্ব মতবাদ উপস্থাপন করেন, যা বোর পরমাণু মডেল নামে পরিচিত। কি মডেল নামে পরিচিত? বোর অ্যাটমিক মডেল নামে পরিচিত। তার এই মডেল ম্যাক্স প্লাঙ্ক উপস্থাপিত বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কি তত্ত্ব? কোয়ান্টাম মেথড বা কোয়ান্টাম ফিজিক্সের উপর প্রতিষ্ঠিত। এই তত্ত্ব অনুসারে চাক্রিক অর্থাৎ দ্যাট ইজ এইরকম আর কি, এই দেখো বৃত্তাকার, ওকে, চাক্রিক দ্যাট ইজ সার্কুলার, ওকে, মানে চাক্রিক পথে পরিভ্রমণরত কোনো বস্তু বিচ্ছিন্নভাবে এক নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের সমান শক্তি বিকিরণ বা শোষণ করে। অর্থাৎ ইলেকট্রন যখন এই কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, এই কক্ষপথে অবস্থান করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে, তখন ইলেকট্রন চায় সে যে কক্ষপথে আছে সেই কক্ষপথে না থেকে সে চায় আরো বড়, আরো শক্তিশালী কক্ষপথে গমন করতে। এই কারণে এই যে কণাটা, ইলেকট্রন কিন্তু একটা কণা হিসেবে তুলনা করা হয়েছিল, প্রথমে এটা একটা পার্টিকেল হিসেবে কল্পনা করা হয়।
অর্থাৎ ইলেকট্রন যখন এই নিম্ন শক্তি স্তরে থাকে তখন সে কি করে, শক্তি শোষণ করে লাফিয়ে উচ্চ শক্তি স্তরে চলে আসে। এটা ছিল অ্যাকচুয়ালি যে তথ্য, সেটা হচ্ছে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, দ্যাট ইজ দ্য থিওরি। ওকে, এই থিওরিটাকে ব্যবহার করে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে পরমাণু মডেল উপস্থাপন করেন। সো আমরা এখন পরমাণু মডেলের রাদারফোর্ড পরমাণু মডেলে কি জেনেছি বা কি জানি নাই সেটা আগের লেকচার 3 নম্বরে, এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এগুলো সব শেষ। আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে মডেল বা বোর পরমাণু মডেল, সেখানে 3টি কথা বা 3টি তথ্য বা 3টি কোটেশন আমরা আজকে গ্রহণ করব। নাম্বার 1 হচ্ছে অরবিট সম্পর্কে ধারণা। অরবিট মানে শক্তি স্তর বা কক্ষপথ অথবা শেল সম্পর্কে বিস্তারিত শিখবো আজকে আমরা রাদারফোর্ড বোর পরমাণু মডেলে। সেকেন্ড হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত পরমাণু মডেল। ইলেকট্রন শক্তি শোষণ করবে, বিকিরণ করবে, কখন কোন অবস্থায়, এবং বর্ণালী সম্পর্কে কিছুটা ধারণা আমরা এখানে পেয়ে যাব। তৃতীয়ত হচ্ছে, তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, অর্থাৎ মানে অ্যাঙ্গুলার অথবা কো প্লানার মোমেন্টাম, যেটাকে বলা হয় কো অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ পি ইকুয়াল এম আর, অথবা আমরা যদি এভাবে বলি পি ইন্টু আর, দ্যাট ইজ কৌণিক ভরবেগ। এই 3টি তথ্যকে আজকে আমরা জোরালোভাবে জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শিখে ফেলবো রাদারফোর্ডের পরে বোর পরমাণু মডেল। সো লেটস গো। বোর পরমাণু মডেল 1913 সালে এই মডেলটি উপস্থাপন করা হয়। এখন আমরা নাম্বার 1-এ দেখব বোর পরমাণু মডেলে কি কি তথ্য উপস্থাপন করা হয়েছে। নাম্বার 1, 1 নম্বরে তোমরা যেটা দেখবা সেটি হচ্ছে অরবিট সম্পর্কিত পরমাণু মডেল। অরবিট অথবা শক্তি স্তর, ওকে, অরবিট শক্তি স্তর অথবা এই যে কক্ষপথ ভিত্তিক পরমাণু মডেল। আমরা সেটি লিখলাম না, দেখো বাচ্চারা, আমরা আপাতত শেখার পুরো লাইনটি লিখলাম না, তোমরা বুঝে নিও যে অরবিট শক্তি স্তর অথবা কি কক্ষপথ ভিত্তিক পরমাণু মডেল কে দিয়েছিল? বিজ্ঞানী বোর। সো এটা কেমন? লুক অ্যাট, প্রথমত আমরা জাস্ট একটু দেখি, এখানে যদি এইভাবে আমরা আলোকপাত করি, লুক অ্যাট, এটি হলো নিউক্লিয়াস, তাই তো? এটা নিউক্লিয়াস আমরা ড্রয়িং করলাম। এখন আরেকটি দেখো, এটা হচ্ছে সেকেন্ড অরবিট। ওকে, সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বোরের পরমাণু মডেল অনুযায়ী উনি বলেছিলেন যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তখন একটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে অবস্থান করেই ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রন তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরে তখন তার কক্ষপথটা কেমন হবে? বৃত্তাকার। সো আমরা এখানে পেয়ে গেলাম বৃত্তাকার কক্ষপথ। আর এই যে বৃত্তাকার কক্ষপথকে সায়েন্টিস্ট বোর এন দ্বারা ডিনোট করেন। এন এর মান 1, 2, 3, 4 and 5 etc. ওকে, এরকম হয়ে থাকে। এবং এন এর মান 1 হলে সায়েন্টিস্ট বোর কি বলছে বাচ্চারা, যে এন এর মান যখন 1 হবে এটাকে উনি ডিনোট করেছেন কে শেল দ্বারা। কি শেল? কে। এন এর মান 2 হলে এটাকে আমরা বলবো এল শেল, এল। এন এর মান 3 হলে এটাকে আমরা কি বলবো? কে এল এম শেল, এম। আর এটা যদি আমরা 4 ধরি, এন হবে। ওকে, এবং 5 এর ক্ষেত্রে কি হবে? কে এল এম এন ও শেল। এই যে তোমরা এখানে শেলগুলো দেখতে পাচ্ছ, এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা শেলে কি পরিমাণ ইলেকট্রন থাকবে সেই তথ্য কিন্তু তিনি দিয়ে যান। অর্থাৎ প্রতিটি কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n স্কয়ার, 2n স্কয়ার। অর্থাৎ প্রতিটি কক্ষপথে ইলেকট্রন ক্যাপাসিটি কি পরিমাণ থাকবে সেই তথ্য কিন্তু আমরা পেয়ে যাই 2n স্কয়ার ফর্মুলার মাধ্যমে। তার মানে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা জেনেছিলাম যে একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরবে। শুধুমাত্র একটি ইলেকট্রন, জাস্ট হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেই এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। যাদের পারমাণবিক সংখ্যা একাধিক তাদের ক্ষেত্রে ইলেকট্রন কিভাবে ঘূর্ণায়মান থাকবে। এবং তিনি একটি কক্ষপথের কথা বলেছেন, কিন্তু বোর বলছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরবে সেটা হবে বৃত্তাকার, এবং সেখানে একাধিক কক্ষপথ থাকতে পারে, অর্থাৎ একাধিক কক্ষপথ থাকবে। আর এই একাধিক কক্ষপথকেই সায়েন্টিস্ট বোর কিভাবে প্রমাণ করেছেন? n equal 1 2 3 4 5 দ্বারা। ওকে, কে এল এম এন ও পি কিউ সামথিং, এবং প্রতিটি কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n স্কয়ার। এই n দ্বারা এখানে অরবিট বোঝানো হয়, অর্থাৎ কততম কক্ষপথ সেটিকে ডিনোট করা হয়। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে তুমি আরেকটা ইনফরমেশন জানতে পারবা, সেটা কি? ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে লুক অ্যাট
কতটুকু প্রথম কক্ষপথ এবং নিউক্লিয়াস কতটা দূরত্বে অবস্থান করতেছে। লুক এট, এটা তো নিউক্লিয়াস তাই না, এটা তো নিউক্লিয়াস, এটা পুরোটা কিন্তু নিউক্লিয়াস। ওকে, সো এখান থেকে এখানকার ডিস্টেন্সটা কতটুকু আমরা এটা দেখব। এইটাই সায়েন্টিস্ট বোর অনেকটা চমৎকার ভাবে দেখিয়েছেন ম্যাথমেটিক্যালি। আর সেটা কি, সেটা হচ্ছে আপনার মানে ব্যাসার্ধ বের করার সূত্র। অর্থাৎ একটি পরমাণু তার যে প্রথম কক্ষপথ, ওই প্রথম কক্ষপথ থেকে নিউক্লিয়াসটা কতটুকু দূরত্বে অবস্থান করে সেটা কিন্তু তিনি ম্যাথমেটিক্যালি বের করে দেখিয়েছিলেন। এটা অনুসিদ্ধান্তে আছে আমাদের হাজারি নাগ স্যারের বইয়ে, অধিক জেনে নাও, সেখানে 3টা সূত্রের ব্যাখ্যা আছে এবং পুরোটা প্রতিপাদন সহ এগুলো কিন্তু আমরা শেখাবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখান থেকে এইটুকুর ব্যাসার্ধ কতটুকু, মানে প্রথম কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব কতটুকু, সেই নিয়ে তিনি একটি সূত্র আবিষ্কার করেন। কি ছিল সেই সূত্রটি, আসো আমরা দেখি ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। সো ব্যাসার্ধ নির্ণয়কে যদি আমরা এইভাবে ডিনোট করি, কিভাবে দেখো, ধরো আর, ব্যাসার্ধ মানে কি আর, রেডিয়াস। ওকে, সো আর, এই আমি যদি এখানে এন লিখি, মানে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, আর এটা সমীকরণ হচ্ছে এইরকম যে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার বাই জেড। ওকে, সো আমি যদি এখানে ধ্রুবক সংখ্যাগুলোকে আলাদা করে ফেলি, ধ্রুবক, এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি এখানে যে সূত্রটা লিখলেন এই সূত্রটা কি কোনো প্রতিপাদন আছে? অবভিয়াসলি মাই ডিয়ার স্টুডেন্টস, এটার বিশাল প্রতিপাদন আছে, এটা আমরা দেখাবো আপনাদেরকে নেক্সট ক্লাসে। ওকে, সেই পর্যন্ত আপনারা অবশ্যই ধৈর্য ধরে ক্লাসটি দেখবেন। যেগুলা স্বাধীন মান, মানে স্বাধীন মানে কনস্ট্যান্ট, মানে চলক, মানে কনস্ট্যান্ট ধ্রুবক, সেগুলোকে আমরা আলাদা করে ফেলি। ওকে, তারপর আছেন এম স্কোয়ার। এইবার আমরা এখানে যেগুলা মানে স্বাধীন, যেগুলা স্বাধীন মানে যারা পরিবর্তনশীল, তাদেরকে আমরা আলাদা করে ফেলি। এখানে হবে এন স্কোয়ার, আর এটা হবে কি জেড। আমি আবার একটু ভেঙে বলি, এই যে পুরো যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এর একটা প্রতিপাদন আছে অনেক বড়, সেটাও আমরা দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার সমীকরণটা আপনি লিখলেন, ঠিক আছে, আপনার মুখস্থ ছিল, এখানে কি করলেন? এখানে আমি যেটা করেছি সেটি হচ্ছে যারা ধ্রুবক মানে অধীন চলক বা অধীন রাশি যারা, এগুলোকে আমরা আলাদা করে ফেলছি, এই দেখো আলাদা করে ফেললাম। আর যারা স্বাধীন মানে ফ্রি, অর্থাৎ যাদের মানের পরিবর্তন হয়, ভেরিয়েবল, তাদেরকে আমরা আলাদা করলাম। ওকে, এই দেখো স্যার এখানে এন কি, এন হচ্ছে কক্ষপথ অর্থাৎ অরবিট নাম্বার, জেড কি, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এইচ হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক, ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক। আর পাইয়ের মান তো তোমরা জানো, পাই নিয়ে কিন্তু অনেক অলিম্পিয়াড হয়, পাইয়ের মান নিয়ে অনেক 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 ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা আছে। আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে কি ইলেকট্রনের চার্জের ভ্যালু। আমি যদি এখানে তোমাদেরকে পাশাপাশি একটু দেখাই, এইচ এর মানটা 6.606 বা 60 মানে 625, তাহলে আমরা যদি এখানে দেখেন মানে 6.607 লেখা যায়, অথবা 67 লিখতে পারি আমরা, ইনটু কত 10 টু দি পাওয়ার মাইনাস কত 34 জুল। এখানে আমরা লিখতে পারি 6.67 লেখা যায়। এটা যদি তোমরা মনে করো ভুল, আমার কিছু করার নাই, তুমি এখানে লিখতে পারো 6.670 লেখা যায় 10 টু দি পাওয়ার, এখানে 27 আর্গ লেখা যায়, আর্গ সেকেন্ড। কেন জানো? কারণ আমরা যদি বলি 10 টু দি পাওয়ার 7 আর্গ সমান কত জুল, 1 জুল, সেই হিসেবে কিন্তু লেখা যায়। সো আমরা একটু মানটা এখানে একটু স্কিপ করে দেই, কেটে দেই। লুক এট, এটাকে আমরা এভাবে না লিখে আমরা কি লিখবো, 7 লিখি। ওকে, যে 6.67 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এবার তুমি এটাকে 1 জুল সমান কত 10 টু দি পাওয়ার 7 আর্গ বিয়োগ করে দাও, এই মানটা আসছে, সেটা কার, এইচ এর মান। আমি এন কক্ষপথ, এন এর মান 1 2 3 হতে পারে, জেড পারমাণবিক সংখ্যা, এম হচ্ছে কি ইলেকট্রনের ভর। তুমি ইলেকট্রনের ভরটা কত হতে পারে, লুক এট, তুমি কোন এককে নিবা, সিজিএস এসআই এককে, কোন এককে নিতে চাও, সেটারও কিন্তু একটা ফ্যাক্ট আছে। আমরা মানে ভরের মানে ইলেকট্রনের যে ভর সেটা আমরা নিতে চাই 11 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজিতে নিতে চাই। ওকে, সমস্যা নেই। আবার ইলেকট্রনের চার্জের ভ্যালুটা যদি আমরা নেই ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে, তাহলে ভ্যালুটা আসবে 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। ওকে, এই ইএসইউরও কিন্তু আবার ভাঙা যায়, হ্যাঁ, এটার কিন্তু আবার একক চেঞ্জিং আছে, সিজিএস এককে আমরা দেখবো ইনশাল্লাহ। এন মানে হচ্ছে কক্ষপথ, আর পাই এর মান তো তুমি জানোই 3.1416, আর হচ্ছে বাকিগুলো শেষ। এবার যদি আমি সবগুলো মানকে এখানে বসাই এবং ক্যালকুলেশন করি, তাহলে ভ্যালুটা আসবে এত। লুক এট, আমি ডিরেক্টলি লিখি 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। ওকে, 10 টু দি মাইনাস কি 8 সেন্টিমিটার। সো যেহেতু এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি, সাথে থাকবে কে এন স্কোয়ার জেড। তোমরা কিন্তু এটা ক্যালকুলেশন করবা। ওকে, ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসবে। আমি এখানে এই 10 টু দি পাওয়ার মাইনাস, এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার যেটা, এটাকে আমরা লিখবো কি জানো, এটাকে আমরা লিখবো অ্যাংস্ট্রং, অ্যাংস্ট্রং। ওকে, এই দেখো এটাকে আমরা কি লিখতে পারি, অ্যাংটম বা অ্যাংস্ট্রং। ওকে, এন স্কোয়ার জেড।
মাই ডিয়ার স্টুডেন্টস, এবার তুমি দেখো এটা হচ্ছে তোমার যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, দ্যাট ইজ আর এন। অর্থাৎ আমরা বোর পরমাণু মডেল থেকে একটা বিশাল তথ্য পেয়ে গেলাম মাই ডিয়ার স্টুডেন্টস, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এটা। এখানে শুধু তুমি এন এর মান আর জেড এর মান পরিবর্তন করলেই হয়ে যাবে। ওকে, সো আমরা বোর ব্যাসার্ধ নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, কি কাকে কেন কিভাবে এপিসোডে একটু পরেই। ওকে, সো দেখো এই যে ব্যাসার্ধ নির্ণয় আমি পেয়ে গেলাম, এটা কিন্তু বোর পরমাণু মডেল থেকে সম্ভব। এটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা এই ধরনের কোনো তথ্য পাই নাই। তাহলে আশা করি বুঝে গেছেন যে বোর পরমাণু মডেলের শক্তি স্তর, অরবিট অথবা কক্ষপথ ভিত্তিক পরমাণু মডেলের বিশালত্ব। ওকে, আরো অনেক কিছু আছে, জানতে হলে চোখ রাখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সেকেন্ড যে পজিশনটা অর্থাৎ সেকেন্ডটা আমরা একটু চলে যাই, যে বোর সেকেন্ডটা কি বলেছেন আমরা একটু সেটা জানতে চাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ। শক্তির শোষণ ও বিকিরণ, এটা কি জিনিস আবার? এটা খুবই ইন্টারেস্টিং টপিক, শক্তির শোষণ এবং বিকিরণ, অর্থাৎ ইলেকট্রনের কিভাবে শক্তি অ্যাবজর্ব করে এবং কিভাবে শক্তি রেডিয়েন্ট করে। হ্যাঁ, তো অ্যাবজর্পশন এবং রেডিয়েশন, এই বিষয়টা আমরা একটু জানতে চাই। উনি বলেছেন যে ইলেকট্রনের একটা ধর্ম আছে। কি সে ধর্ম বাচ্চারা? ইলেকট্রনের ধর্মটা হচ্ছে ইলেকট্রন নাকি সবসময় চায়, লুক অ্যাট, ইলেকট্রন সবসময় যেটা চায় সেটা হচ্ছে তারা নিম্ন শক্তিস্তর থেকে শক্তি শোষণ করে লাফিয়ে উচ্চ শক্তিস্তরে আসতে চায়। এটা হচ্ছে ইলেকট্রনের ধর্ম, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রন। ওকে, সো ইলেকট্রন সবসময় চায় যে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে ধাপান্তর হতে চায়। ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো এই যে একটা কক্ষপথ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি যদি বলি n = 1, আবার এইখানে আমি আরেকটা কক্ষপথ সেট করব যেখানে n = কত 2। এখন এইখানে একটা ইলেকট্রন আছে, ধরো এই যে ইলেকট্রনটা আমি এখানে দিলাম, তার ধর্ম কি? সে চায় এটা, কিন্তু যদি আমি ধরি এটা E2, এটা কত E1, তাই তো? এখন ইলেকট্রন এর নিম্ন শক্তি স্তর, এখানে আবার নিউক্লিয়াস আছে, তাই তো? তো নিউক্লিয়াস থেকে তার একটা দূরত্ব আছে, আর সেই দূরত্বটা কত? যদি তুমি এটা হাইড্রোজেন কল্পনা করো তাহলে এটা দূরত্বটা হচ্ছে দ্যাট ইজ রেডিয়াস, ব্যাসার্ধ, কত? 0.5292 অ্যাংস্ট্রম। এখানে কিন্তু n এর মান 1, z এর মান কত? 1। ওকে, দ্যাট ইজ, এটা বোর রেডিয়াস, বোর ব্যাসার্ধ বলা হয়। তার মানে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে এই দূরত্বে অবস্থান করতেছে। ওকে, এবার ইলেকট্রন চায় নিউক্লিয়াস থেকে আরো দূরে যেতে, তার মানে সে কি করবে? শক্তি শোষণ করবে, শোষণ করে সে লাফিয়ে এখানে আসবে। এবার ধরো শক্তির আর কোনো উৎস নেই, অনেক লোভী সে। মনে করো কোনো একজনের মানে ওয়াইফ, মনে করো যে সে রিক্সাওয়ালা ছিল, এখন তার অনেক সুন্দরী একটা বউ পাইছে, বাট সে তার এই সংসারটা ভালো লাগে না। কোনোভাবে সে হোক সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে কোনো একটা ছেলের সাথে পরিচয় হলো, যে মনে করো সেও কিন্তু রিক্সাওয়ালা, বাট সে পরিচয় দিল যে আমি গুলশান থাকি, তার বাড়ি আছে, গাড়ি আছে, ইটিসি, এবং প্যান্ট যে শার্ট গেঞ্জি মেঞ্জি পইরা মোটামুটি সেলফি তোলে, মেয়েকে পাঠালো এবং অসময়ে তার সাথে কথা বলতো। হঠাৎ ওই মেয়েটা কিন্তু তার প্রেমে পড়ে গেল। এখন যে রিক্সাওয়ালার প্রথম বউ ছিল, ওই মহিলা ভাবতেছে যে আমি এখান থেকে তো ওখানে বেশি সুবিধা পাচ্ছি, তার মানে কি এনার্জি বেড়ে গেছে। এবার সে কিন্তু গুলশান গিয়ে দেখবে যে সে আসলে এই গুলশানে থাকে, বাট রিক্সাওয়ালা। বিষয়টা হচ্ছে যে মহিলা ভাবলো যে আগের রিক্সাওয়ালা তো আমাকে অনেক বেশি ভালোবাসতো, এই জাউরা তো অনেক খারাপ, তার মানে সে আবার কি করবে? ওই গুলশানের ওই রিক্সাওয়ালার কাছ থেকে আবার চলে আসবে আগের সংসারে। অর্থাৎ লুবি হলে যা হয়, ইলেকট্রনে কিন্তু সেম। কিরকম দেখেন, ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে যখন ছিল তার সাথে কিন্তু আকর্ষণটা অনেক বেশি ছিল, কিন্তু সে চায় কি? অনেক দূরে চলে যেতে চায়, নিউক্লিয়াস থেকে অনেক দূরে চলে যেতে চায়। তাই সে যখন আরেকটা শক্তিস্তর পেয়ে যায়, সেখান থেকে শক্তি শোষণ করে লাফিয়ে আবার এখানে চলে আসে। এরপরে যখন আর শক্তিস্তর না থাকে, তখন সে ভাবে যে না, আমি যে দূরে চলে আসলাম, ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আমার নিউক্লিয়ার কার্যকর বল অর্থাৎ আকর্ষণটা কমে গেল। তার মানে সে কি করে? যে পরিমাণ শক্তি শোষণ করে উপরে আসলো, সে একই পরিমাণ শক্তি বিকিরণ করে আবার পূর্বের অবস্থায় চলে আসে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই শোষণের ফলে এখানে কি হলো? শোষণ হলো। আর এই শোষণের ফলে কি হয় জানো? শোষণের ফলে সবসময় হবে ডার্ক স্পেকট্রা, যেটা আমরা দেখি না, ডার্ক স্পেকট্রা অর্থাৎ অন্ধকার বর্ণালী, তাই তো? অন্ধকার বর্ণালী। আর যদি তুমি বলো স্যার যখন বিকিরণ হয়, এই যে এখান থেকে যখন বিকিরণটা শুরু হয়, এই বিকিরণের ফলে আমরা কি পাই? বিকিরণের ফলে আমরা পেয়ে যাই উজ্জ্বল, মানে লাইট স্পেকট্রা, উজ্জ্বল বর্ণালী। হ্যাঁ, উজ্জ্বল বর্ণালী। তো আশা করি মনে থাকবে এটা আপনাদের, কখন বর্ণালী সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তার মানে শক্তির শোষণ এবং বিকিরণ, এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। ওকে, তো আমরা যদি এখানে এখন ধরি এটা E1, এটা কি E2, তাই না? তার মানে শক্তি কিন্তু একটা পার্থক্য অবশ্যই রয়ে যাচ্ছে, একটা পার্থক্য রয়ে গেল, তাই না? আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে তারা কি করলো? E1 E2 এর মধ্যে শক্তির একটা পার্থক্য দেখানোর জন্য তারা কি করলো? এরকম করলো, ডেল ই, দেখো বাচ্চারা এটা হচ্ছে কি করলেন তারা? ডেল ই ইকুয়াল কি লিখলো? E2 - E1, রাইট?
এটা সমান কি লেখে এইচ নিউ, এটা লিখলো এইচ নিউ। এখানে নিউ মানে কি কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি, আর এইচ কি প্লাঙ্কের ধ্রুবক। আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি ছিলেন ধরেন বিক্রমপুর, চোখ মিলে আপনি দেখেন গুলিস্তান, কিভাবে সম্ভব এটা? এই হাইটে আসছেন না লাফাই আসছেন? এই ধরনের কোনো লজিক আমাদের এখানে দেওয়া নেই, কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেব। সেটা কি? সেটা হচ্ছে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হলো গিয়ে এই যে ডেলি ইকুয়াল ই টু মাইনাস ই ওয়ান এইচ নিউ, এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আসলে এইরকম হবে। কিরকম দেখো, এটা হচ্ছে ইলেকট্রন যত বেশি শক্তি শোষণ করবে তার বিকিরণও কি হবে, তত বেশি হবে। তোমরা ভিন্সের ফর্মুলা জানো, ফিজিক্সে পড়বা, আমি এটা এখানে দেব না, কারণ আমরা সূর্য থেকে যে আলো পাই সেটা নাকি প্যাকেট আকারে আসে, গুচ্ছাকারে আসে, মানে কোয়ান্টাম ফিজিক্সের তথ্য অনুযায়ী। দ্যাট ইজ রাইট। অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন? আমরা যদি বলি যে একটা কণা যে পরিমাণ শক্তি রেডিয়েন্ট করে, বিকিরণ করে, বিকিরণটা কেমন হয়? যদি তুমি ধরো এই যে একটা বর্ণালী আমি এখানে ড্রয়িং করলাম, এটা একটা রেখা, এই রেখাটা যদি আমি এইভাবে ছোট 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 পার্টিকেল আকারে দেখাই, লুক অ্যাট পার্টিকেল আকারে, এটা কিন্তু একটা ফোটন কণা, তাই না? এটা কি কণা? ফোটন কণা, তাই তো? এটা একটা শক্তি আছে মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমার ইলেকট্রন যত বেশি শক্তি শোষণ করবে তার বিকিরণে কি হবে, তত বেশি হবে, এবং সৃষ্ট বর্ণালীর কম্পাঙ্ক কি হবে, বেশি হবে। তাহলে শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ ইলেকট্রন যত বেশি শক্তি শোষণ করবে তার বিকিরণও কি হবে, তত বেশি হবে। বিকিরণ যত বেশি হবে বর্ণালী তত উজ্জ্বল হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রনের শক্তি শোষণের সাথে একটা সম্পর্ক আছে কার? কম্পাঙ্কের। এই সমানুপাত কি? নিউ। আমরা এখানে কি লিখতে পারি? ই ইকুয়াল কি? এইচ নিউ। কারণ তোমরা কি জানো, সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটি সমান এবং একটা ধ্রুবক বসে, আর সেই ধ্রুবকটা কি? এইচ। তোমরা আলোর অধ্যায়ে, আলো, হ্যাঁ, প্রতিফলন প্রতিসরণে তোমরা পড়ো যে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সম্পর্ক কি? ভি ইকুয়াল এফ ল্যামডা। এটা আমরা সবাই জানি, ল্যামডা মানে হচ্ছে আলো তরঙ্গ দৈর্ঘ্য। আর কেমিস্ট্রিতে আমরা কি শিখি? সি ইকুয়াল নিউ ল্যামডা, তাই না? সো এখানে আমি যদি নিউটা বের করে ফেলি, এখানে সি মানে কি ভাইয়া বলতো? সি মানে হচ্ছে আলোর বেগ। আর আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 × 10⁻⁸ কত? 8 মিটার সেকেন্ড ইনভার্স। এই নিউ ইকুয়াল কি দ্বারা বলতো? সি বাই ল্যামডা, যেখানে সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে নিউর মানটা বসাই, তাহলে এইচ ইন্টু কি দাঁড়ায়? সি বাই ল্যামডা। তার মানে ইলেকট্রনের শক্তির মান ই ইকুয়াল হচ্ছে ল্যামডা, অর্থাৎ ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক, এবং সি বাই ল্যামডা, সি এইচ বাই ল্যামডা। তো আশা করি এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানও পেয়ে যাচ্ছি, অর্থাৎ আপনি যে বর্ণালী দেখতে পাচ্ছেন সেই বর্ণালীর কি কালারের হবে। এই যে এখানে ল্যামডার মান থেকে আপনি দেখতে পাচ্ছেন, আমরা জানি যে বিভ্রায়র মানে বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা মানে 7টা রেইনবো, তাই না? বেগুনি যার তরঙ্গ দৈর্ঘ্য 380 এবং লাল সবচেয়ে বেশি 780। এর বাহিরে যদি চলে যায় তাহলে এটা আমরা কি বলি জানো? সেটাকে আমরা বলি আইআর, তাই তো? মানে মানে যেটাকে আমরা বলি অবলোহিত। আর অতিবেগুনি যেটা, সেটা হচ্ছে তোমার 380-র নিচে, যেটা আমরা বলি লাইমেন সিরিজ। তো আমরা লাইমেন সিরিজ বা আমার সাথে প্যাশন সিরিজ, ব্রাকেট, হুন্ড এবং হামফ্রিস সিরিজ, এগুলো আমরা দেখবো একটা হাইড্রোজেনের ইলেকট্রন কি ধরনের বর্ণালী সৃষ্টি করে। সেটা আবার বিশাল ফ্যাক্ট আছে, আমরা সেখানেও ঢুকবো, তবে অন্য কোনো ক্লাসে। আমাদের প্লে লিস্ট অনুযায়ী যে ক্লাস, সেখানে আমরা পেয়ে যাব। সো আমরা এই তথ্যগুলো পেয়ে গেলাম মিস্টার বোরের পরমাণু মডেলে। আমি যদি তোমাদেরকে বাস থার্ড ফরম্যাটে যাই, থার্ড, তবে একটা কথা কিন্তু রয়ে গেছে, হ্যাঁ, সেটা কি? যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা প্রথম কক্ষপথ কত দূরত্ব অবস্থান করতেছে, এটা কিন্তু হাইড্রোজেনের একটা ইলেকট্রন দ্বারা বের করেছেন সায়েন্টিস্ট বোর। আমাদের কি, কেন, কাকে, কিভাবে, এই অজানাকে জানার জন্য আমরা একটা লেকচার দিব, বোর ব্যাসার্ধ কি। সেখানে আশা করি তোমরা অ্যান্সারটা পুরোপুরি পেয়ে যাবা, যদিও আমি আজকের এই প্লে লিস্টের 4 নম্বর লেকচারও মোটামুটি ক্লিয়ার করে দিছি। তারপর আমরা আরো গোছানো ওখানে 2 মিনিটের একটা লেকচার তোমরা পেয়ে যাবা। তৃতীয় যেটা, সেটা হচ্ছে ভাইয়া মানে কো অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, ওকে, কৌণিক ভরবেগ এইটা কি আবার? কৌণিক ভরবেগ, আমি যদি তোমরা অবশ্যই এই ব্যাখ্যাটা, কৌণিক ভরবেগটা, এটা ফিজিক্সে আবার একটু অন্যভাবে ওমেগা দিয়ে লেখা আছে, হ্যাঁ, ফিজিক্সে কিন্তু ওমেগা দিয়ে লেখা আছে, বুঝছো? বাট এখানে নাই, এখানে আমরা জাস্ট সিম্পলি আলোচনা করবো আজকে, হ্যাঁ, কৌণিক ভরবেগ একেবারে সিম্পলি। কিরকম দেখো, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। তুমি কি জানো যে ইলেকট্রন যখন এইভাবে ঘুরতে থাকে, লুক অ্যাট, আমি জাস্ট এইটি নর্মালি দেখাচ্ছি, এই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, একেবারে ঘুরতেছে, হ্যাঁ, আচ্ছা। তো ঘুরতেছে ভালো কথা, কিন্তু তার এখানে তো কাহিনী আছে। কি কাহিনী? দেখো, তাহলে এখানটা ঘুরতে ঘুরতে যদি এখান দিয়ে আমরা একটু জাস্ট বের করে দেখাই, এই ধরো একটা কোণ যদি আমি দেখাই আপনাকে, থিটা, কি এটা? থিটা, হ্যাঁ, ধরো এটা থিটা কোণ। সো আমি যদি এখন এটার সাথে এটা একটু জাস্ট এখানে গুণ করে বা যোগ করে দেখাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। এটা আমি আমার মানে মতো করে আপনাদের শেখাচ্ছি, এটা অতিভুজের মতো হয়ে গেল। সো এখানে যে আমি এটা এ ধরি, এটা বি ধরি, এটা ধরেন সি, তাহলে আমার এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাই না? তাহলে এটা টেনজেন্ট থিটা কি হবে? টেন থিটা ইকুয়াল হচ্ছে এবি বাই
বিসি, তাই তো? সো এই যে এবি বাই বিসি এর মান কিন্তু আমি জানি না, তাহলে থিটা ইকুয়াল কি দাঁড়ায় টেন ইনভার্স এবি বাই বিসি, তাই না? তাহলে এখানে একটা থিটার একটা ভ্যালু আসবে, মানে কত ডিগ্রি কোণে ইলেকট্রনটা এখান থেকে বের হবে, এটা যদি আমরা ধরি ভি, আর এখান থেকে এটা কি আর, ইলেকট্রনের ভর আছে কি এম, তাই না? তোমরা সবাই জানো। এখন প্রশ্ন হচ্ছে স্যার তুমি কি জানো এখান থেকে এখানকার এইটা কিন্তু সার্কামস্টেন্সেস, তাই না, পরিধি, তাই তো? তো বৃত্তের পরিধির সূত্র কি 2 পাই আর, তাই তো? 2 পাই আর। এখন আমরা কেমিস্ট্রিতে কি শিখবো, কোন কক্ষপথের সাপেক্ষে, এন ল্যামডা, কি ল্যামডা, এন ল্যামডা, তাই না? আচ্ছা ফাইন, ভেরি ফাইন। তাহলে যদি তুমি এটাই শিখো, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যে 2 পাই এর ইকুয়াল এন ল্যামডা, এন ল্যামডা, ফাইন। এবার তুমি আসো এখানে এসো, 2 পাই আর ইকুয়াল এন, এই ল্যামডা ইকুয়াল তুমি কি জানো, ল্যামডা ইকুয়াল হচ্ছে এইচ বাই এম ভি। এখন এই যে এইচ বাই এম ভি এটা কার সমীকরণ জানো, এইচ বাই এম ভিটা কার সমীকরণ বলো তো? এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। আমরা এর পরের লেকচারে শিখব ডি ব্রগলির সমীকরণ, ঠিক আছে? ডি ব্রগলির সমীকরণ। আমরা জানি যে কৌণিক মানে তোমরা জানো যে ভরবেগের সূত্র কি বাচ্চারা, ভরবেগ পি ইকুয়াল এম ভি, তাই না? এম ভি, এটার সাথে তুমি আর গুণ করো, তাহলে পেয়ে যাবা কি কৌণিক ভর বেগ। তো আমরা ডি ব্রগলির সমীকরণটা এখানে দিলাম। এবার তুমি কোনায় কোনায় গুণ করো, 2 পাই আর ইন্টু হচ্ছে এম ভি ইকুয়াল কি এন এইচ, রাইট? এবার আমরা লাগবে কি ভাইয়া বলো তো, এম ভি লাগবে, তাই না? ইন্টু কি লাগবে আর, তাহলে এখানে কি পাবো এন ইন্টু এইচ বাই 2 পাই, তাই না? কি পাচ্ছে বলো তো? লুক অ্যাট এম ভি আর ইকুয়াল হচ্ছে এন এইচ বাই 2 পাই। এটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র। তো আশা করি বুঝে গেছেন কৌণিক ভরবেগ কি। এখানে আমার এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি মানে বেগ, আর হচ্ছে কি ব্যাসার্ধ, এন হচ্ছে কক্ষপথ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর 2 পাই। এখানে তুমি আরেকটা সেগমেন্ট শিখতে পারো, সেটা হলো এইচ হচ্ছে একটা প্লাঙ্কের ধ্রুবক, এইচ বাই 2 পাই এটাও কিন্তু আরেকটা প্লাঙ্কের ধ্রুবক, এবং এইচ বাই 4 পাই এটাও কিন্তু কি আরেকটা প্লাঙ্কের ধ্রুবক। তাহলে মজার বিষয় হলো তুমি 3টা প্লাঙ্কের ধ্রুবক জেনে গেলা, হ্যাঁ? 3 রকমের, তাই না? এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এইচ বাই 2 পাই এটাও প্লাঙ্কের ধ্রুবক, এইচ বাই 4 পাই এটাও কি প্লাঙ্কের ধ্রুবক। তাহলে তোমরা এখানে দেখলা যে আমরা কত কিছু শিখলাম বোরের পরমাণু মডেল থেকে। কিন্তু এখানে তোমার একটা বিষয় কিন্তু অবশ্যই অনিবার্য, যে ইলেকট্রন নাকি বৃত্তাকার কক্ষপথে ঘুরে না। সোমারফিল্ড আবার উপবৃত্তাকারের কথা বলেছেন, যেখানে অরবিটালের কথা চলে আসে, তার মানে কিছুটা সীমাবদ্ধতা রয়ে গেল। আবার মানে বোরের পরমাণু মডেল শুধুমাত্র হাইড্রোজেন, হিলিয়াম এবং ম্যাক্স লিথিয়াম পর্যন্ত মানে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা দিতে পারলেও অন্যান্য পরমাণুর বর্ণালী সম্পর্কে এখনো কিছু পাওয়া, মানে ওনার বোরের পরমাণু মডেলের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি কিন্তু দুই একটা রেখার কথা বলেছেন, যে ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চতে যায়, উচ্চ থেকে আবার নিচে ফিরে আসে, আগের কক্ষপথে ফিরে আসে, তখন কয়েকটা রেখা সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীতে জানা গেছে যে কয়েকটা রেখা না, কয়েক হাজার রেখা সৃষ্টি হয়। সেখানে আবার চলে আসছে জিমেন এবং স্টার্কের প্রভাব, অর্থাৎ পরমাণুর ভিতরে চুম্বক ধর্ম এবং তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ চুম্বকীয় বর্ণালীর ব্যাপার আছে, সেগুলো নিয়ে আবার কিছুটা মানে সংশোধন রয়ে গেল, সীমাবদ্ধতা রয়ে গেল। একাধিক বর্ণালীর সৃষ্টি হওয়ার ব্যাখ্যা ওখানে পাওয়া যায়নি। তাহলে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা দেখি যে একাধিক বর্ণালীর সৃষ্টি বা উপবৃত্তাকারের কথা, এই বিষয়গুলা মিস্টার মানে বোর স্যার ওনার মডেলে বলেননি, বা সংশোধন বা সীমাবদ্ধতা রয়ে গেল। বাট স্বীকার্য বা গ্রহণযোগ্যতা কিন্তু অনেক অনেকাংশে বেড়ে গেল কার, বিজ্ঞানী বোরের পরমাণু মডেলে। মাই ডিয়ার স্টুডেন্টস, বোর পরমাণু মডেল নিয়ে তুমি যদি আরো অনেক বেশি জানতে চাও, তাহলে আমাদের অনুসিদ্ধান্ত জানতে হবে। সেটা হচ্ছে যে কিভাবে ইলেকট্রনের যে শক্তি আছে, অর্থাৎ ইলেকট্রনের শক্তির মান, তাহলে ভাই আমরা কিন্তু কৌণিক ভরবেগ এখানে বলে গেলাম, কিভাবে বের করতে হয় ছোট ছোট। যেহেতু আমরা এখানে জাস্ট প্লে লিস্ট অনুযায়ী ক্লাসগুলো দিচ্ছি, তুমি যদি এগুলো যে থিটা বা কিভাবে আসে এই সমীকরণগুলো বিস্তারিত জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের ওমেগার মেগা ব্যাচে ভর্তি হতে হবে। মেগা ব্যাচ কি? মেগা ব্যাচ হচ্ছে আমাদের কম্বো ব্যাচ, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথের ব্যাচ। সেটা হতে পারে নবম দশম, হতে পারে ইন্টার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। সো মোস্ট ওয়েলকাম, মিস করবা না, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এখানে। সাথে সাথে থাকবে কি অফার হিসেবে বাংলা, ইংলিশ, আইসিটি। করতে চাও চলে আসো। সো মাই স্টুডেন্টস, এইখানে তোমাকে যদি আমি আরেকটা জিনিস দেখাই, জাস্ট অল্প একটু, তারপর আমাদের লেকচার শেষ। সেটা হচ্ছে যে ইলেকট্রনের শক্তির মান, এই যে ইএন মাইনাস, হ্যাঁ, এটাও কিন্তু উনি দেখাইছেন। সেটা হচ্ছে ভাই এইরকম যে 2 পাই স্কোয়ার মি টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা কিভাবে আসলো এটাও দেখাইতে হবে। আবার ভিএন মানে ভেলোসিটি, সেটা হচ্ছে ভাইয়া 2 পাই স্কোয়ার জেড ডিভাইডেড বাই কি এন এইচ।
আমরা এই সমীকরণগুলো ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকারভাবে কিভাবে আসলো। তোমরা জাস্ট আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দিবা যে ইলেকট্রনের চার্জের মান বা ইলেকট্রনের শক্তির মান কেন মাইনাস হয়, কিভাবে মাইনাস আসে, আমরা এই তথ্যগুলো ইনশাল্লাহ জানবো। এবং ইলেকট্রনের কেন্দ্র আকর্ষী বলের মান কিভাবে ZE² হয়, এবং ইলেকট্রনের কেন্দ্র বিকর্ষী বলের মান কিভাবে mv² হয়, এবং এই দুইটা শক্তির মানকে যোগ করে কিভাবে এই ব্যাসার্ধের সমীকরণ এই যে n² h² 4π² m² z আসে, এই তথ্যগুলো অর্থাৎ এই ইনফরমেশনগুলো আমরা জেনে নিব আমাদের প্লেলিস্ট পাচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সাথে কেমিস্ট্রি গুণগত রসায়নের প্লেলিস্ট 5 নম্বরে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।